নমস্কার বন্ধুরা, আমি শুভাশিস সংবাদ সোচ্চারে আপনাদেরকে স্বাগত। আজকে 27 আগস্ট। আজকে সকাল থেকে যে ঘটনা, যে বিষয়টার ওপর আমাদের সবার নজর ছিল, সেটা হচ্ছে নবান্ন অভিযান। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি অরাজনৈতিক সংগঠনের ডাকে আরজি কর ডাক্তার ছাত্রী ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে আজকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, যাকেই অনেকে নবান্ন দখলের অভিযান বলেও ব্যাখ্যা করেছিলেন। বিশেষত বিজেপির পক্ষ থেকে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অত্যন্ত প্রচ্ছন্ন মদতে প্রথমত বিজেপি এই ডাকটা দেয়, এবং বিজেপির এই ডাকে বেশ কিছু বামপন্থী দল তারা পরবর্তী সময় সাড়া না দেওয়াতে বিষয়টি ছাত্র সমাজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এবং আমরা দেখতে পাই গতকালও একটি ছাত্র সমাজের 3জন নেতা, এই আন্দোলনের 3জন নেতা, তারা প্রেস মিট করে তারা দাবি করেন যে তারা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, এবং তারা এটাও দাবি করেছিলেন যে কলকাতা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন, যেখানে এই গণ আন্দোলনের ওপর পুলিশ কোনো রকম উৎপীড়ন করতে পারবে না, এরকম একটা নির্দেশ কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দিয়েছিল। এটা ঘটনা, গণতান্ত্রিক আন্দোলন যে কেউ করতে পারে, কিন্তু সেটা আইনি পথে করতে হবে। বেআইনি পথে করলে পুলিশ সেখানে হস্তক্ষেপ করবে। আজকে যে সকাল থেকে যে মুভমেন্ট আমরা দেখলাম, যে আন্দোলন আমরা দেখলাম, সেই আন্দোলন যাতে কোনোভাবে পুলিশি ব্যারিকেড টপকে, পুলিশি বাধা ভেঙে নবান্নে মানুষ পৌঁছে যেতে না পারে, সেই রকম একটা উদ্দেশ্য নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল কলকাতা এবং রাজ্য পুলিশ। এবং সেই অভূতপূর্ব সেই প্রোটেকশন আমরা যা, সত্যি কথা বলতে কি আমাদের রাজনৈতিক জীবনে এত প্রস্তুতি পুলিশের মধ্যে আমরা অতীতে কখনো দেখিনি। এটা ঘটনা যে এবারে যে ধরনের প্রস্তুতি আমরা দেখলাম পুলিশের মধ্যে, যে একদম কন্টেনার নিয়ে এসে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে আন্দোলনকারীরা কোনোভাবে পুলিশি বেড়া টপকে ভেতরে প্রবেশ করতে না পারে। কন্টেনার, বড় বড় গার্ডেন রিচ থেকে বড় বড় কন্টেনার নিয়ে এসে রাস্তা আটকে দেওয়া হয়েছে, এবং বড় বড় সমস্ত স্টিলের তৈরি করে, বাধা, এই পিলার তৈরি করে সেখানেও কিন্তু পুলিশ বাধার সৃষ্টি করেছে, এবং আন্দোলনকারীরা যাতে সেই বাধা পেরিয়ে, তারা যাতে সেই ব্যারিকেড পেরিয়ে তারা যাতে ভেতরে প্রবেশ করতে না পারে, তার জন্য সব রকম ব্যবস্থা করেছে। এবং স্বাভাবিকভাবেই একটা মনে হয়েছিল যে এই যেরকম আমরা মধ্যরাতের দখল যেটা আমরা দেখেছিলাম গত 14ই আগস্ট, যে মধ্যরাত দখলে যে মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল, বা পরবর্তী সময় ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি ম্যাচের খেলাকে কেন্দ্র করে যে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে যে একটা বিশাল প্রতিবাদ, একটা ঝড় উঠেছিল, সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল যে আমরা অনেকেই ভেবেছিলাম যে আজকে এই অভিযানে হয়তো বিশাল সংখ্যক মানুষের একটা অবস্থান হবে, বিশাল সংখ্যক মানুষের জমায়েত হবে, এবং যেটাকে রোখা হয়তো কোনো ক্ষেত্রে পুলিশের পক্ষে অসম্ভব হবে। এবং বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি, বিশেষ করে গতকাল দুটো ভিডিও ফাঁস হয়েছিল, এবং তাতে বিজেপির সমর্থিত কিছু লোক তারা এটাও বলেছিল যদি এই রকম আন্দোলনে দু একটা লাশ না পড়ে তাহলে আন্দোলনের কোনো মানে হয় না, তাহলে আন্দোলন প্রাণ থাকবে না। তো এইরকম একটা ঘটনা আমরা 24 ঘন্টা আগে দেখেছি, এবং তাতে আমি গত
কাল একটা ভিডিও করেছিলাম, তাতে আমি কিন্তু বলেছিলাম যে বাংলার মা বোনেদের কাছে বিশেষ করে অনুরোধ রেখেছিলাম যে আর যাই হোক নিজেদের সন্তানকে বা নিজেদের কন্যা সন্তান যারা আছেন তাদেরকে বলির পাঠা করবেন না। কারণ আমরা দেখেছি, আমাদের অতীত অভিজ্ঞতায় দেখেছি, রাজনৈতিক আন্দোলনে পুলিশ গুলি চালালে সাধারণ মানুষের মৃত্যু হয়, কখনো কোনো রাজনৈতিক নেতার মৃত্যু হয়েছে বলে আজ পর্যন্ত আমরা দেখিনি। কারণ রাজনৈতিক নেতারা সবসময় পুলিশের ঘেরাটোপে চলে যায় এবং পুলিশ তাদের সযত্নে গ্রেপ্তার করে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে তাদেরকে সেফ কাস্টাডিতে নিয়ে চলে যায়। মাঝখান থেকে সাধারণ মানুষের ওপরে যা কিছু অত্যাচার হয়, নির্যাতন হয় এবং তার ফলে যদি কোনো প্রাণ যায় তো সাধারণ মানুষের যাবে, কোনো মায়ের বুক খালি হবে, কোনো বোনের মাথার সিঁদুর উঠবে। তো আমি কিন্তু এইটা আগে থেকেই বলেছিলাম এবং যেভাবে একটা উত্তেজনার সৃষ্টি করা হচ্ছিল এই অভিযানকে ঘিরে, যে আমরা বাংলাদেশের মডেলে এখানেও নবান্ন দখল হবে এবং মমতা ব্যানার্জি গদি ছেড়ে পালিয়ে যাবেন, এরকম সোশ্যাল মিডিয়াতে নানান রকম ভাষণ আমরা শুনছিলাম। তাতে স্বাভাবিকভাবেই একটা এই বয়সে হলো একটু বয়স হয়ে গেছে, একটু আতঙ্কের মধ্যে ছিলাম যে এই ধরনের কিছুকে রুখতে গেলে পুলিশ যদি গুলি চালায় তাহলে হয়তো, যেটা অসম্ভব বিষয়, যেমন নবান্ন দখল, এটা তো সম্পূর্ণ অসম্ভব বিষয় ছিল। সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না যে নবান্নের দরজা পর্যন্ত এরা পৌঁছতে পারবে না। কিন্তু যেটা আশঙ্কা ছিল যে এই রকম একটা কিছু ঘটনা ঘটলে না পুলিশ গুলি চালায় এবং তাতে কিছু মানুষের না মৃত্যু হয়, এরকম একটা আশঙ্কা ছিল, ভয়ও ছিল। তো যাই হোক, আজকে কিন্তু পুলিশ যথেষ্ট পরিমাণে তারা তাদের সহনশীলতা দেখিয়েছেন, তারা তাদের ধৈর্য দেখিয়েছেন এবং আমরা দেখেছি, আমি এর আগে ভিডিওতে বলেছি, যেটা বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে গত 13-14 বছর মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর পুলিশকে কখনোই ট্রিগার হ্যাপি হতে দেননি, পুলিশকে কখনোই সাধারণ মানুষের ওপর গুলি চালাতে তিনি দেননি এবং যে কোনো গণ আন্দোলনে, সে যতই হিংসাত্মক ধ্বংসাত্মক গণ আন্দোলন হোক, সেখানে কিন্তু পুলিশকে সবসময় সংযত থাকার নির্দেশই তিনি দিয়েছেন। যারই আরও একবার প্রমাণ হলো এবার এই আজকের এই গণ আন্দোলনের ক্ষেত্রে। এখানেও যথেষ্ট উত্তেজনা ছড়াবার ইন্ধন ছিল, যথেষ্ট রকম পুলিশের ওপর ইট পাটকেল বর্ষিত হয়েছে, পুলিশের ওপরে নানান রকম জলের বোতল থেকে শুরু করে পাথর ছোড়া হয়েছে, বেশ কিছু পুলিশ কর্মী আহত হয়েছে। এখনো পর্যন্ত যা খবর পেয়েছি তাতে প্রায় 25 জনের মতো পুলিশ কর্মী আহত হয়েছেন। কিন্তু তা সত্ত্বেও পুলিশ কিন্তু জল কামান এবং টিয়ার গ্যাসের শেল ব্যবহার করা ছাড়া আর কিন্তু কিছু ব্যবহার করেনি এবং কোনো রকম কোনো এক রাউন্ড গুলি পর্যন্ত, ব্ল্যাঙ্ক ফায়ার পর্যন্ত পুলিশ করেনি। ফলে বোঝাই যাচ্ছে যে আমাদের রাজ্যে পুলিশ কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে অনেক বেশি সহনশীল এবং অনেক বেশি পুলিশ কিন্তু সাবধানী। তো সেই কারণে যেটা বলার, যে আজকে এই গণ আন্দোলন যেটা ভালোই ভালো হতে হলো, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যেটা নিয়ে একটু ব্যাখ্যা করার প্রয়োজন, সেটা হচ্ছে এই আন্দোলন, আর.জি. কর কাণ্ডের এই আন্দোলন আদৌ কতটা সফল হলো, আদৌ কতটা মানুষের মনে দাগ কাটতে পারলো, সত্যি কি এই আন্দোলনে মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল? আমার মতে, আমি যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, তাতে যেটুকু ভিডিও ফুটেজ আমাদের হাতে আছে তা থেকে এইটুকু বুঝতে পেরেছি যে ছাত্র সমাজের নামে এই আন্দোলন করা হলেও তাতে কিন্তু আদপে ছাত্রদের বিশেষ কোনো অংশগ্রহণ ছিল না, খুব কম সংখ্যক ছাত্র ছিল। বেশিরভাগ মানুষ কিন্তু যারা এসছিলেন তারা বিচ্ছিন্নভাবে বিজেপির সমর্থিত লোকজন, তারাই এসেছিলেন এবং সেই মানুষগুলোকেও কিন্তু খুব সংগঠিতভাবে আসতে আমরা দেখিনি, বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে তারা এসেছেন এবং এসে খানিকটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। দেখুন, সেনাপতি ছাড়া কখনো কোনো যুদ্ধে জেতা যায় না। আমরা যখন দেখেছি বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলনে, যখন সিপিএমের রমরমা চলছে, যখন সিপিএমের পুলিশ বা বন্দে মাতরম ধ্বনি শুনলেই পিটিয়ে ছাল তুলে দিত, সেই সময় আমরা দেখেছি যে নেতৃত্ব থাকতে হয়। সেখানে মমতা ব্যানার্জির মতো একজন নেতৃত্ব বিরোধী নেতৃত্ব ছিলেন
এবং যে কোনো আন্দোলনে তার নেতৃত্বেই কিন্তু সফলতা আসতো। অনেকটাই বেকায়দায় ফেলে দেওয়া যেত সরকার পক্ষকে। আমরা দেখেছি বারাসাতের কাচারি ময়দানের আন্দোলনে, আমরা দেখেছি 1993 সালের 21শে জুলাইয়ের আন্দোলনে, বিভিন্ন সময় এবং আমরা দেখেওছি, এটাও দেখেছি যে সেই সময় পুলিশ কিন্তু আজকের পুলিশের মতো এত সংযত ছিল না। সেই সময় পুলিশ কিন্তু কথায় কথায় গুলি চালাতো, যা আজকের পুলিশকে কিন্তু আমরা দেখতে পাই না। মমতা ব্যানার্জির আমলে এই 12-13 বছরে আমরা কিন্তু সেটা দেখতে পাই না। তো যাই হোক, আজকের এই আন্দোলন যেটা নাগরিক সমাজের আন্দোলন বলুন, ছাত্র সমাজের আন্দোলন বলুন বলে ডাকা হয়েছিল, তাতে ছাত্রদের অংশগ্রহণ কিন্তু খুবই কম ছিল। কারণ গতকাল আরজি কর জুনিয়র ডাক্তারদের যে গ্রুপ, যেটা যারা দীর্ঘদিন ধরে বিচারের জন্য, যারা ধর্ষণকারী হত্যা ধর্ষণকারীর শাস্তির দাবিতে যারা বিচারের জন্য যারা আরজি করে ধর্ণা দিচ্ছেন, বসে আছেন, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তারা আজকের এই আন্দোলনে তারা থাকছেন না। এবং তারা এই না থাকাতেই এই আন্দোলনটা অনেকটাই দুর্বল হয়ে গেছে কালকে রাত্রেই। কারণ সাধারণ মানুষের যত আবেগ সহানুভূতি তাদের কিন্তু এই ডাক্তারদেরকে ঘিরে, এবং তারা সাধারণ মানুষ তারা এটুকু বুঝে গেছেন যে বিষয়টা এখন রাজনীতিকরণের দিকে ক্রমশই চলে যাচ্ছে, তার আসল উদ্দেশ্যটা হারিয়ে যাচ্ছে। এবং এটা নিয়েও আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে দেখা যাচ্ছে যেখানে ধর্ষণকারী যে ধর্ষণ করেছে, এবং সে একজনই হোক বা একাধিক ব্যক্তি হোক, তাকে শাস্তি দেওয়াটাই ছিল এতদিন আমাদের সবার একটাই উদ্দেশ্য এবং একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিসটা ছিল কার জন্য? না, যে যে ধর্ষিতা, যে মেয়েটি ধর্ষিতা হয়েছেন তার বিচার, তার এই ধর্ষণ কাণ্ডে তার বিচার, তার জন্য শাস্তি। কিন্তু এই ঘটনা যখন সিবিআইয়ের হাতে চলে যায় এবং পরবর্তী সময়ে আমরা দেখছি যে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল সিবিআই এখনো পর্যন্ত 1 ইঞ্চি তদন্ত, এই বিষয়ে কোনো তদন্ত এগোতে পারেনি। সিবিআই ধর্ষণে অভিযুক্ত যে পুলিশ একজনকে ধরেছিল সঞ্জয় রায়, তাকেই নিয়ে রয়েছে, তার বাইরে আর কারোকে সিবিআই আজও পর্যন্ত অভিযুক্ত বলে গ্রেপ্তার করতে পারেনি। এবং সিবিআই তদন্তের অভিমুখটা এখন এই ধর্ষণের বিষয় থেকে সরে গিয়ে দুর্নীতির দিকে চলে গেছে। এবং সেই দুর্নীতি, কত টাকার দুর্নীতি, অধ্যক্ষ দুর্নীতি করেছেন কি তার সাথে আর কে দুর্নীতি করেছেন, এইসব পুরো বিষয়টাই অভিমুখটা পুরো ঘুরিয়ে দেওয়া হয়েছে। যেখানে আমাদের সবার একটাই দাবি ছিল, সেটা হচ্ছে ধর্ষণকারীর উপযুক্ত শাস্তি, তার দ্রুত তার মামলা শুনানি শেষ করতে হবে এবং তার শাস্তি ঘোষণা করতে হবে, এবং সেটা দৃষ্টান্তমূলক শাস্তি, তাকে ফাঁসি দিতে হবে। এই ছিল মূল দাবি। যেই দাবি থেকে কিন্তু ওই রিক্লেম নাইট যে দাবি থেকে উঠেছিল, এবং যেখানে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল সারা রাজ্যে, প্রায় 300-র ওপরে জায়গায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে পুরো এই ধর্ষণ বিষয়টাকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, তার রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করছে, এবং সেটা কিন্তু মানুষ বুঝে গেছে। যাওয়ার ফলেই আজকের এই নবান্ন অভিযান সুপার ফ্লপ করেছে। একদম বলতে এর বিষয়ে কোনো সন্দেহ নেই, নবান্ন অভিযান সুপার ফ্লপ করেছে। প্রায় আমাদের পরিসংখ্যান, আমাদের তথ্য যেগুলো আমরা যতটুকু জানতে পারছি, 7 থেকে 8 হাজার লোকের জমায়েত, এবং তার থেকে বেশি পুলিশের জমায়েত ছিল। এবং সেই কারণেই আজকে কিন্তু এই নবান্ন অভিযান কোথাও 10 কিলোমিটার, নবান্ন থেকে 10 কিলোমিটারের মধ্যে একজনকেও ঢুকতে দেখা যায়নি, কারণ পিঁপড়েও বলতে পারিনি। পুলিশের এমন নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা ছিল, বাঁধন ছিল, যার ফলে পুরোপুরি এই নবান্ন অভিযান সম্পূর্ণভাবে ব্যর্থ। এবং
ব্যর্থ হওয়াই স্বাভাবিক, কারণ এই নবান্ন অভিযানে সাধারণ মানুষের যেভাবে রিক্লেম দ্য নাইটে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, এই নবান্ন অভিযানে সেরকম কোনো দিক দেখা গেল না। এবং দেখা যে যাবে না সেটা পরিষ্কার বোঝা গেছিল গত কয়েকদিনের বিজেপি নেতাদের কথাবার্তাতে, এবং যেখানে তারা বারবার ধরে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন। পশ্চিমবাংলায় মাত্র 1 মাস আগে একটা নির্বাচন হয়ে গেছে। গত জুন মাসের নির্বাচনে মুখ্যমন্ত্রী তার দল বিশাল অঙ্কের ভোটে জিতে ক্ষমতায় মানে লোকসভা ভোটে জিতেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এখন মানুষের একটা স্বাভাবিকভাবেই ক্ষোভ হয়েছিল যে মুখ্যমন্ত্রী কেন এই বিষয়ে সদর্থক ব্যবস্থা নেননি। উপরন্তু অধ্যক্ষকে, আরজি করের অধ্যক্ষকে তিনি প্রাইজ পোস্টিং দিয়েছিলেন নীলরতন সরকার হসপিটালে। এইটা একটা মানুষের প্রাথমিক ক্ষোভ, এবং অন্যান্য ছোটোখাটো অনেক ভুল সিদ্ধান্ত ছিল, পুলিশের ক্ষেত্রেও ছিল, যেগুলো মানুষ প্রাথমিকভাবে মেনে নিতে পারেনি, এবং তার একটা বহিঃপ্রকাশ সেই সময় কদিন দেখা গেছিল। কিন্তু পরবর্তী সময় মানুষ কিন্তু বোকা নয়। মানুষ যখন দেখেছে তাদের এই ক্ষোভ, এই রাগ, এই বিদ্বেষ, এইটাকে পুঁজি করে একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল তারা সারা ভারতবর্ষে ধর্ষণকে প্রায় মান্যতা দিয়েছে, যে রাজনৈতিক দল বিলকিস বানু ধর্ষণ মামলায় দোষীদের মিষ্টি খাইয়ে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয়, যে রাজনৈতিক দল কাটরায়, জম্মুতে কাটরা মন্দিরের ভিতরে এক 7 বছরের মেয়েকে বারবার ধর্ষণ করার পর খুন করলে তার খুনির মুক্তি চেয়ে রাস্তায় মিছিল করে, সেই রাজনৈতিক দল যারা হাতরাস উন্নয়ন মতো ঘটনাতে যারা এই রাজ্যে চুপ করে থাকে, একটা কথা পর্যন্ত বলে না, সেই রাজনৈতিক দল আজকে ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নামতে চাইছে এবং সাধারণ মানুষকে তারা তাদের পাশে চাইছে। এই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু বুঝে গেছে যে এই রকম রাজনৈতিক দলের সাথে থাকলে আদপে পশ্চিমবাংলা তো বটেই, কোনো জায়গায় ধর্ষণ শব্দটাকে বন্ধ করা সম্ভব নয়। সেই কারণেই তারা কিন্তু বিজেপিকে সাথ দেয়নি, এবং এই জায়গায় আমরা সাধুবাদ জানাবো বামপন্থীদেরও। তারাও কিন্তু এই পার্টে অন্তত বিজেপিকে সেইভাবে সাথ দেয়নি, কারণ বিজেপি আজকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন একটা সংগঠনের মতো মানে খানিকটা দিশেহারা হয়ে তারা বাধ্য হয়েছে এই সবার এই অভিযানটা করতে। এবং এই অভিযানটা যে সার্থক হবে না সেটা আমরা গতকালই বুঝেছিলাম। কলকাতা মিট দ্য প্রেসে যে 3 জন যে কজন ছাত্র সমাজের প্রতিনিধি তারা প্রেস মিট করেছিলেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজে প্রমাণ হয়েছিল যে এই আজকের এই ছাত্র সমাজের ডাকা এই অভিযান কিছুতেই সফল হবে না। কিছু মিডিয়া তারা তাদের মতো করে খবর করে গ্যাস খাইয়ে কিছু লোককে রাস্তায় নামাবার আপ্রাণ চেষ্টা করেছে, এবং তারা আজকের এই ফ্লপ শোটাকেও তারা বিশাল করে দেখাবার চেষ্টা করছে। মানুষের বিস্ফোরণ, মানুষের জাগরণ, মানুষের অমুক, মানুষের ঢেউ আছড়ে পড়ছে, হ্যান ত্যান এইসব বলে। কিন্তু তারাও বুঝতে পারছে যে আসল জায়গাটা কি হয়েছে, যে পুলিশকে কিন্তু খুব একটা কষ্ট করতে হয়নি। আমার কাছে যে ফুটেজ আছে সেই ফুটেজ থেকে দেখতে পাবেন নবান্নের আশেপাশে যে সমস্ত পুলিশ কর্মীরা তারা মোতায়েন ছিল তারা নিশ্চিন্তে ছিলেন, খানিকটা তারা রিল্যাক্স মুডে ছিলেন। তাদের কোনো রকম কোনো দুশ্চিন্তা ছিল না যে এই মুহূর্তে যে তাদের ওপরে কোনো মানে ঝড় আসতে পারে, কোনো মানুষের জনস্রোত ছুটে আসতে পারে, এরকম কিছু কিন্তু তাদের ভিতর লক্ষ্যই করা যায়নি। যেখানে একমাত্র সেই মানে নবান্ন থেকে 10-15 কিলোমিটার দূরে কখনো বাবুঘাটে, কখনো ডরিনা ক্রসিংয়ে, কখনো বড় বাজারে, কখনো মহাত্মা গান্ধী রোডে, এইসব জায়গায় কিছু কিছু জায়গায় জমায়েতকারীরা তারা জমায়েত হয়েছে, আন্দোলনের নামে তারা কিছু স্লোগান শাউটিং করেছে। বাট এগুলো দিয়ে মমতা ব্যানার্জির নবান্ন দখলের যারা স্বপ্ন দেখেছিলেন তাদের স্বপ্ন রীতিমতো জলেই গেছে। তবে একটা কথা শাসক দলের কর্মী সমর্থক যারা আছেন তাদের বলার দরকার, সেটা হচ্ছে মানুষ কিন্তু সব লক্ষ্য করছে, মানুষ কিন্তু সব দেখছে।
এটা কোনো ভাবার কারণ নেই যে আপনাদের বিভিন্ন রকম অপকীর্তি মানুষ সমর্থন করছে। মানুষের মন থেকে কিন্তু আস্তে আস্তে আপনাদের আপনাদের সমস্ত কিছু মানে ভালো কাজগুলো মুছে যাচ্ছে, খারাপ কাজগুলো বেশি বেশি করে কিন্তু মানুষের সামনে উঠে আসছে। এখনই সাবধান হন, আর এখন যদি সাবধান না হতে পারেন তাহলে কিন্তু 2026-এ আপনাদের কিন্তু চরম ভোগান্তিতে ভুগতে হবে। মনে রাখবেন, আপনাদের সুপ্রিমো সর্বময় নেত্রী মমতা ব্যানার্জির যে একটা মানবিক ইমেজ আছে, যে ইমেজটাকে আমাদের মতো সাধারণ মানুষ শ্রদ্ধা করে, সেই ইমেজটা কিন্তু ক্রমান্বয়ে নষ্ট হতে বসেছে আপনাদের কাজকর্মের জন্য। এবং আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, পুলিশের এক অংশ যেমন বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে তারা নানান অপকর্ম করছে এবং নানান রকম অনৈতিক কাজের সাথে যুক্ত থাকে। ফলে গ্রাউন্ড লেভেল, একদম গ্রাউন্ড লেভেলে যদি যান, দেখবেন কিছু মানুষ কিন্তু তারা সবসময় শাসক দলের প্রতি ক্ষুব্ধ হয়ে রয়েছে। এবং এই ক্ষুব্ধ থাকার একমাত্র কারণ হচ্ছে গ্রাউন্ড লেভেলে কিন্তু ব্যাপক দুর্নীতি। এগুলো যদি শাসক দলের সর্বোচ্চ নেতৃত্ব যদি ভালো করে খেয়াল না করেন, যদি না মনিটরিং করেন, যদি না করা হন, তাহলে কিন্তু আজকে ফ্লপস হয়েছে, কালকে কিন্তু ফ্লপস হবে, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। মানুষ কিন্তু জাগলে তাকে কিন্তু সামলানো খুব মুশকিল। আজকে এইটুকু বললাম। নমস্কার, ভালো থাকবেন।